রহমানির রহিম। দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার একটা বইয়ে লিখছিল যে সাম্রাজ্যবাদী, সংস্কৃতিবাদী এবং সাম্রাজ্য সংস্কৃতিবাদী তারা কিভাবে এক দেশ আর এক দেশকে শাসন করে। আপনার সাবেক জেনারেল এম মতিন, যিনি ডিজিএফআই লং টাইম আপনার চাকরি জীবন শেষ করছে এবং সে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার প্রধান ছিল এবং ডিজিএফআই, সে তার বই একটা লিখছিল যে ভারত কিভাবে যে ছোট ছোট রাষ্ট্রগুলোর সাথে তার প্রভাব বিস্তার করে। মেজর জলিল সে তার বই লিখছিল যে ভারত কিভাবে তার সংস্কৃতিবাদ দিয়ে তার একটা দেশকে নিয়ন্ত্রণ করে। আপনি একটা জিনিস দেখুন, বাংলাদেশকে নিয়ন্ত্রণ যেভাবে 17 বছর শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণ করছে এবং আওয়ামী লীগের যে পররাষ্ট্রনীতি, এই আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি ছিল আপনার ভারতের সাধ্যসিদ্ধ, যেটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সাধারণ জনগণের কোনো লাভ ছিল না। যেখানে ছিল ভারত মাতা। আপনার একটা জিনিস দেখুন যে বাংলাদেশকে চাপে ফেলতে গেলে শুধু রাজনৈতিক ভাবে চাপ, আপনার অর্থনৈতিক ভাবে চাপ। এখন যে ক্রিকেটেও ভারত তার রাজনৈতিক যে নোংরা খেলা, এই নোংরা খেলা কিভাবে ঢুকা দিচ্ছে যেন বাংলাদেশের যুব সমাজ খেলাধুলার থেকে বঞ্চিত হতে পারে। বাংলাদেশের তরুণ সমাজ যেন ক্রিকেট, ফুটবল, শারীরিক ব্যায়াম যেন না করতে পারে, তারা যেন না উঠতে পারে। সেই জন্য দেখেন যে মোস্তাফিজুর রহমানকে IPL নিয়েও আপনি তাকে ফেরত দিছে, যাকে বহিষ্কার করছে। আপনি একটা জিনিস দেখেন যে একটা দেশের জন্য কতটি অসম্মান কর। আবার এই অসম্মান করে যে ভারতের কেন তারা ভারত এই যে বাংলাদেশের সাথে ছোট রাষ্ট্র এবং তাকে টক্কর দিতে গেলে আপনার ভারত কিভাবে হারে যাচ্ছে বাংলাদেশের কাছে। আপনি দেখতে পাবেন যে ভারত কিভাবে আপনার বাংলাদেশের সাথে টক্কর দিয়ে হারে যাচ্ছে এবং বাংলাদেশকে মানসিক প্রেশার দিয়ে তারা নিজেরাই মানসিক প্রেশারে পড়ে যাচ্ছে। যে ভারতের ক্রিকেট বোর্ড বিসিআই এর সভাপতি অমিত শাহের ছেলে জয় সাহা। অমিত শাহ হলো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ ভারতে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রনীতি বাদ দিয়ে বাকি যে আপনার আছে এখানে দুই ভাগে, একটা কেন্দ্র, একটা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ডিফারেন্স কি? রাজ্যসভার যেমন আপনার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, এখানে পশ্চিমবঙ্গে কয়জন আছে সংসদ সদস্য? এখানে যাইতে পারে আপনার রাজ্যসভায় যাইতে পারে এই যে একজন এবং বিরোধী দলের একজন। এই রাজ্যসভা থেকে কেন্দ্রীয় সভা, যেটা কেন্দ্র সরকার যেখানে তার আপনার পররাষ্ট্রনীতি বা ওয়ার্ল্ড পলিটিক্সে যে আপনার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত গ্রহণ করতে রাজ্যসভা থেকে 2টা করে নিয়ে আসে। আপনি সবটি যে সংসদ সদস্য বা 400 সংসদ সদস্য ছিল, এই 400টাকে আনবে না, এই 400-দের মধ্যে থেকে 2টাকে আনবে। এটা হলো আপনার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। আপনি দেখেন যে তাহলে কেন ভারতের এই যে আপনার ক্রিকেট ICI এবং ভারতের যে মিডিয়া এবং ভারতের যারা রাজনৈতিক বিশ্লেষণ এবং যে কংগ্রেসের যে সভাপতি এবং স্ট্যান্ডিং কমিটির সভাপতি শরদ কাপুর, সে বলতেছে যে ক্রিকেটকে রাজনীতিক নিয়ে এসে ভারত ভুল করছে। শুধু সে না, এবং ভারতের কলকাতার অনেক মিডিয়াই দাবি করতেছে যে ভারত হলো আপনার ক্রিকেট খেলাকে রাজনীতিক হাতিয়ার বানাচ্ছে, আপনার চরম ভুল করছে। এবং এমন বিজেপির এবং আপনার অল ইন্ডিয়া থেকে একটা যে বিজেপির প্রতি একটা যে চাপ সৃষ্টি হয়েছে, এই চাপে দেখা যায় যে বিজেপির যে জনপ্রিয়তা ছিল, এই জনপ্রিয়তা ভাটা পড়ে যাচ্ছে। আপনি কিভাবে ভাটা পড়ছে? আপনি দেখেন যে ICC, যেটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ফোরাম, ক্রিকেট আন্তর্জাতিক ফোরাম, ICC
যে আপনি যদি বাংলাদেশকে যদি আপনার যে বাংলা একটা দেশ যদি ওই দেশে খেলার অনুপযুক্ত মনে করে, যেমন আপনার ভারত ভারত যেমন পাকিস্তানকে আপনার পাকিস্তানে খেলতে যায় না, ভাবে যে সেই দেশ হলো অনিরাপদ দেশ। এবং বাংলাদেশের যে খেলোয়াড়কে বাই করে দিচ্ছে, এবং বাংলাদেশের খেলাকে কেন বাই করে দিচ্ছে মোস্তাফিজকে, বিজেপির যেটা আপনার আরএসএস, এবং আরএসএস এখানে যে হুমকি দিছে যে এখানে যদি মোস্তাফিজকে খেলানো হয় বাংলাদেশের কাউকে, এখানে বোম মেরে উড়া দিবে। সেই ভয়ে কোল আপনার আইপিএল এর যেগুলো সংগঠন আছে, শাহরুখ খানের কলকাতার নাইট রাইডার্স, সে কোল আপনার সেই জন্য কোল বাই করে দিছে। এখানে একটা প্রশ্ন আসে যে যেখানে একজন মোস্তাফিজুর রহমানকে আপনার এই যে খেলালি আপনার বোম মেরে উড়া দিবে, এবং বাংলাদেশের যদি পুরা দল যদি ভারতে খেলায় এবং ভারতে যদি বাংলাদেশের খেলোয়াড়কে যদি বোম মেরে উড়া দেয়, বা ওখানে জঙ্গি হামলা হয়, বা ওখানে সন্ত্রাসী হামলা হয়, সেক্ষেত্রে কি হবে? কারণ এখানে একটা সাধারণ জনগণের মধ্যে বা বাংলাদেশের সাধারণ নাগরিকের মধ্যে করে একটা প্রশ্ন আসে, রাজনৈতিক বিশ্লেষণ বা তাদের মধ্যে করে একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের খেলোয়াড়কে ওখানে বোমা হামলা হলে একজন যদি মারা যায়, এখানে দায় বহন কে করবে? সেই জন্য এত রিস্ক নিয়ে ভারতে খেলবে না। এবং ভারতে বাংলাদেশের না কে যদি আপনার নেদারল্যান্ড বা ফিনল্যান্ডকে যদি সে পয়েন্টে দেয়, তখন ভারত এখানে যে আইসিসির যে একক নেতৃত্ব ভারতের, এরকম সামনে আসতেছে যে ভারতের যে আইসিসিতে তার একক নেতৃত্ব বহন করে, একক নেতৃত্ব কখনোই আপনি তাদের বিচার করতে পারে না। কারণ ভারত হলে একক নেতৃত্বে বিচার করতেছে, ভারত আইসিসিতে কিভাবে একক নেতৃত্বে বিচার করতে পারে? যে আইসিসির সদস্য রাষ্ট্রগুলো মতামত উপেক্ষা করে ভারত কিভাবে নিজস্ব মতামত চাপা দিতেছে, আইসিসি কেন হুমকি দিতেছে, আইসিসিকে কেন বলতেছে যে তাদের অর্থ কমা দিবে? তাহলে এই যে আপনার খেলাধুলার ভিতর যে রাজনীতিক, যেটা হলো আপনার পারস্পরিক শুধু আপনার এই সংঘাতের সৃষ্টি করে না, পারস্পরিক হলো হাঙ্গামা সৃষ্টি করে। কারণ ভারত হলো আপনার পায়ে পাড়া দিয়ে আপনার বিবাদ করতে চাচ্ছে বাংলাদেশের। বাংলাতে একটা কথা আছে যে পায়ে পাড়া দিয়ে বিবাদ করে চায়। সেই জন্য আমাদের মেধাবী ছাত্ররা যেন এবং মেধাবী তরুণরা যেন খেলাধুলা না করতে পারে, সেই জন্য আইসিসিকে আপনার নিজস্ব মতামত চাপায় দেয়, তাদের বন্ধ করতে চাইছে বাংলাদেশকে, যে বাংলাদেশ যেন বিশ্বকাপ না খেলে। যে এই যে তাদের চিন্তাধারণা। এবং অন্যদিকে ভারতের যে রাজনৈতিক বিশ্লেষণ করছে যে ভারত কেন বন্ধু রাষ্ট্র তৈরি করতে পারতেছে না। কারণ পাকিস্তান, এই আপনার শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং চীন একদিকে দখল করতেছে, এবং চীন হলো ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে, এবং পাকিস্তানও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। দেখেন প্রত্যেকটা রাষ্ট্রকুল ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত নিতেছে। আপনার চীন যে কোনো টাইমে ভারতের সাথে যুদ্ধ করতে পারে, সে আজ হোক 5 বছর, 2 বছর বা 1 বছর, তারা যে কোনো টাইমে আপনার যুদ্ধের জন্য প্রস্তুত নিতেছে। এবং চীন এমনভাবে ভারতকে চারদিক দিয়ে ঘিরে ধরবে, এবং চীন এমনভাবে আক্রমণ করবে, যেমন 1919 সালে 1965 সালে ভারত এবং চীনের সাথে যুদ্ধে 6 দিনের যুদ্ধে ভারত কোল হারা যায়। চীনের যে পরিকল্পনা এবং চীনের যে কাঠামো, এই কাঠামোর কাজ ভারত হারা যায়। এবং চীন এখনো যে ভারতকে যেভাবে এটা ঘিরে ধরতেছে, আগামী এখানে ভারতকে বিশ্লেষণটাই মনে করতেছে। কারণ চীন হলে যেভাবে আপনার এতে অরুণাচল প্রদেশ এবং অন্যান্য রাষ্ট্র করতেছে, সেই থেকে হলো ভারতের একটা চাপ। তারপরে ভারত ছোট ছোট রাষ্ট্র, আশেপাশের রাষ্ট্রগুলোর সাথে খারাপ ব্যবহার, এর সম্পর্ক এই ডাপের অবনতি হচ্ছে। তাহলে দেখেন যে ভারত কতটা চাপে আছে। ভারতকে যেভাবে চাপে আছে, এই নরেন্দ্র মোদীর সময়ই দেখবেন যে ভারত ভাঙ্গা 5 ভাগ হয়ে যাবে। কারণ নরেন্দ্র মোদীর এই যে কূটনীতিক দুর্বলতা, এই কূটনীতিক দুর্বলতার কারণেই আপনার ভারত আজকে দুর্বল রাষ্ট্র হয়ে যাচ্ছে। যে ভারতের যে দুর্বলতা, এই দুর্বলতা প্রকাশ্যে চলে আসতেছে শুধুমাত্র নরেন্দ্র মোদীর দুমুখী কূটনীতি। দেখেন এই যে বহির্বিশ্ব নরেন্দ্র মোদীকে কেন বিশ্বাস করতেছে না, আমেরিকা কেন আপনার বিশ্বাস করতেছে না, আপনার ইউরোপ কেন এই নরেন্দ্র মোদীকে বিশ্বাস করতেছে না, এখন হলো আপনার এই যে আপনার চীন কেন বিশ্বাস করতেছে না, শুধুমাত্র ভারতের দুইমুখী কূটনীতি। এবং এই দুইমুখী কূটনীতির কারণে বিশ্বের সাথে যেমন আপনার পিছু টান দিতেছে, অন্যদিকে প্রতিবেশী যেগুলো রাষ্ট্র আছে, এই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। কারণ এতে ভারত এই
শান্তিতে থাকবে না। বাংলাদেশকে যদি মনে করে যে আপনার এইটা হুমকি দিবে ধুমকি দিবে, এবং বাংলাদেশকে নিয়ে যদি মনে করে যে আপনার অস্ত্র আছে এত আছে হুমকি দিয়ে আপনার দামা রাখবে, এটা করলে ভারত পারবে না। কারণ বাংলাদেশের মানুষ লড়াই করতে জানে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।